প্রথম ভুল বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার না করা। ডাক্তার জাহেদ তো ভিডিও বানায় বলছে ঘাড়ে ধরে অভ্যুত্থানকে বিপ্লব বলতে হবে। না, এগুলো আসলে কোনোটাই বিপ্লব না, কোনোটাই বিপ্লব না। আমাদের এটাও অনেক অনেক দূরে বিপ্লব থেকে ছিল, কিন্তু এই গণঅভ্যুত্থানকে ঘাট ধরে এটা করানো হচ্ছে কারণ কারো পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে বিপ্লবী সরকার বানিয়ে সবকিছু বাতিল করে তাদের মতো করে দেশ চালাবেন। মির্জা ফখরুল বলছে যেসব দেশে বিপ্লব সফল হয়েছে সেখানে বিপ্লবী সরকার গঠন হয়েছে, কারণ তাদের একটা বিপ্লবী দল ছিল। রাশিয়া, চীন, কম্বোডিয়া, কিউবা সবখানে এই চিত্র পাবেন। এমনকি ইরানেও ইসলাম বিপ্লব হয়েছে, সেখানেও একটা দল ছিল। কাজেই আমার কথা হচ্ছে যারা বিপ্লবের কথা বলতেছেন তাদের উচিত সরকারের না থেকে একটা বিপ্লবী দল গঠন করা। এনে বিপ্লবী দল কোথায়? বিপ্লবী দলই তো নাই। মির্জা ফখরুলের মাথায় কমিউনিস্ট ট্রেনিং আছে তো 19 শতকের, আজকাল না। মানে বিপ্লব করার জন্য একটা বিপ্লবী তত্ত্ব লাগবে, একটা কালমার্কস লাগবে, তার আবার দাড়ি থাকা লাগবে। দাদা সিরাজুল সেজন্য দাড়ি রেখেছিল। লেনিন লাগবে, তার আবার টাক মাথা লাগবে, একটা বলশেভিক পার্টি লাগবে। আমি আগেও বলছি, আবারও বলি, কেন 2024-এর রাজনৈতিক পরিবর্তন অভ্যুত্থান না বিপ্লব? এইটা স্যার ডান পেশার বাম পাশে লিখবেন বিপ্লব আর অভ্যুত্থান। 1 নাম্বার, রাজনৈতিক বিজ্ঞানে বিপ্লব বলতে বোঝায় যে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ। 2 নাম্বার, রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তনের চেষ্টা। পরিবর্তন না, কিন্তু আমি বলছি চেষ্টা। 3 নাম্বার, দীর্ঘ সময় ধরে চাপ সঞ্চয় এবং বিস্ফোরণ। 4 নাম্বার, পরিবর্তনের জন্য আভ্যন্তরীণ বৈধতা বা পপুলার লেজিটিমেসি। এবার অভ্যুত্থান কি, এইটা সে আরেক পাশে লেখেন। পাশাপাশি এবার আমরা বুঝে দেখব। অল্প সংখ্যক এলিট, সাধারণত সেনা বা ক্ষমতাধর প্রশাসনিক গোষ্ঠী, এরাই অভ্যুত্থান করে, হঠাৎ করে ক্ষমতা দখল করে জনগণের বৃহৎ অংশের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই। এরা সাধারণত রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত রেখা শুধু নেতৃত্ব বদলায়। তার মানে এরা সামরিক অভ্যুত্থান, মানে ডাক্তার জাহেদ চাইছিল কোনো কিছু বদলাবে না, আগের মতোই থাকবে, শুধু সরকারটা চেঞ্জ হবে, কে শাসন করবে এটা চেঞ্জ হবে। তাহলে আপনারাই বলেন 2024 বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল? এটা বিপ্লব ছিল, কোনোভাবেই এটা অভ্যুত্থান না। তাহলে প্রশ্ন হলো, এত বড় বড় বিদ্বান প্রাজ্ঞ লোকদের এই বিপ্লবকে চিনতে পারলো না কেন, স্বীকার কেন করলো না? কারণ ওদের বুদ্ধি বেশি, আক্কেল কম। আসেন আমরা একটু বুঝে দেখি যে বিপ্লব এখন কেমন করে হয় এই 19 শতকের চিন্তা ছাড়াও। 19 শতকের মতো বিপ্লবী তত্ত্ব, বিপ্লবী দল বা বিপ্লবী নেতা দিয়া, একটা কেন্দ্র দিয়া আজকাল বিপ্লব হয় না। আজ হয় বিপ্লব কেন্দ্রহীন, কেন্দ্র ছাড়া, সেন্টার থাকে না। বহু নোট বিপ্লব, নোট এডিটেশে নোটগুলো দেখান একটু, অনেকগুলা নোট। আমরা 2024-এর নোটগুলো দেখি, ধরেন একটা গোল গোল করে দেখাবেন, বিএনপি নোট, জামাত নোট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোট, ছাত্র শিবির নোট, ছাত্র দল নোট, অন্যান্য রাজনৈতিক দল নোট, প্রবাসী ডায়াসপোরা নোট, ইউটিউবার নোট, সোশ্যাল মিডিয়া নোট, রেমিটেন্স যোদ্ধা নোট, রিক্সাওয়ালা নোট, কিশোর গ্যাং নোট, বিশ্ববিদ্যালয় ছাত্র নোট, দোকানদার নোট, ক্ষুদ্র ব্যবসায়ী নোট, শহুরে দরিদ্র লোক নোট, শ্রমিক নোট। এখন এই নোটগুলো কি দিয়ে যুক্ত ছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, ইন্টারনেট দিয়ে। এডিটে সে একটা নোটের সাথে আর একটা নোটের ইন্টারনেটের যোগ করে দেন, তাহলে সবাই বুঝবে। এবং সবগুলো যখন একসাথে হয় তখন এটা একটা বিশাল শক্তি হয়। কিন্তু একটা আলাদা নোট শক্তিহীন। এখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই, কোনো একক সদর দপ্তর নাই, কমান্ড স্ট্রাকচার নাই। আন্দোলনের শক্তি আসে বহু ছড়ায় থাকা এরকম নোট বা কেন্দ্র থেকে। নোটগুলোর মধ্যে সীমিত বা শূন্য সমন্বয় থাকে, তবুও তারা একই লক্ষ্যে একই দিকে ধাবিত হয়। এই ধরনের বিপ্লবকে বিভিন্ন একাডেমিক ধারা বা ক্ষেত্র থেকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়। কি কি, আসেন আমরা সেটা বুঝে দেখি। এটাকে যেমন বলা হয় ডিসেন্ট্রালাইজ রেভলিউশন বা লিডারলেস রেভলিউশন, মানে কোনো কেন্দ্রীয় কমান্ড বা স্ট্রাকচার নাই, প্রত্যেকটা গ্রুপ বা নোড নিজের মতো করে কাজ করে। 2 নাম্বার, এটাকে বলা হয় নেটওয়ার্ক রেভলিউশন, মানে তথ্য প্রযুক্তি বা সামাজিক মাধ্যম যুগে ব্যবহৃত শব্দ। এইটা ম্যানুয়াল ক্যাস্টেল ওনার নেটওয়ার্ক অফ আউটরেজ অ্যান্ড হোপ এই বইয়ে উনি আরব বসন্তের মতো আন্দোলনকে এইভাবে বর্ণনা করছিলেন। এটাকে সোয়ার্ম মুভমেন্টও বলা হয় বা সোয়ার্ম ইন্টেলিজেন্স পলিটিক্সও বলা হয়। মানে ধরেন পিঁপড়া বা মৌমাছি যেরকম ঝাঁকবদ্ধ প্রাণী থাকে না, এদের আচরণ থেকে নাও ধারণা অনেক ছোট ছোট ইউনিট একসাথে একটা বড় পরিবর্তন ঘটায় দেয়, কেন্দ্রীয় কোনো মস্তিষ্ক ছাড়াই। এটাকে আরো বলা হয় সেলফ অর্গানাইজিং রেভলিউশন। এটাকে সিস্টেম থিওরি বা কমপ্লেক্সিটি স্টাডিজে এই ধারণা ব্যবহার করা হয়। সমন্বয় ছাড়াই অনেকগুলো সত্তা নিজে থেকে একই দিকে মুভ করে। এটার আরেকটা টার্মিনোলজি আছে, পলিসেন্ট্রিক আপরাইজিং, মানে রাজনৈতিক বিজ্ঞান এবং অর্থনৈতিক প্রশাসন তত্ত্বে ব্যবহৃত একাধিক কেন্দ্র যাদের মধ্যে সমন্বয় দুর্বল বা নাই, কিন্তু প্রত্যেকে একই ধরনের পরিবর্তনের দিকে আগাচ্ছে। ইতিহাসে কি এর উদাহরণ আছে? আসেন দেখি। 1848 সালে ইউরোপে বিপ্লব হয়েছিল অনেকগুলো দেশে একসাথে, আলাদা আলাদা ইস্যুতে। প্রায় সমন্বয় ছাড়াই বিদ্রোহ শুরু হয়। ফ্রান্সে হয়, জার্মানিতে হয়, অস্ট্রিয়াতে হয়, ইটালিতে হয়। এইগুলোর আর বিস্তারিতে গেলাম না, কারণ এই বিস্তারিতে যাওয়ার আমাদের দরকারও নাই। কিন্তু এইরকম বিপ্লব হয়েছিল আর কি, সেটা জানা থাকা ভালো।
আরব বসন্ত এরকম একটা মুভমেন্ট ছিল, তিউনিসিয়া থেকে শুরু হইয়া মিশর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া প্রত্যেকটা দেশে স্বতন্ত্রভাবে আন্দোলন ছড়াই গেছে। পোল্যান্ডের সলিডারিটি মুভমেন্টের প্রথম ধাপ, যেটা 1980 সালে হয়েছিল, যে গদালফ শিপিয়ারের ধর্মঘট হয়েছিল না, ওইখান থেকে শুরু হইয়া দেশের বিভিন্ন শহরে স্বাধীনভাবে ছড়াই পড়ছিল। ইরানে একটা কনস্টিটিউশনাল রেভলিউশন হয়েছিল 1905 সালে, 1905 থেকে 11 সাল পর্যন্ত 6 বছর ব্যাপী। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন শহরগুলোতে বিদ্রোহ হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ছিল।